পাঁচটা ছেলের পর ফাইনালি যখন একটা মেয়ে হলো, বাবা মা খুব আদর করে নাম রাখলো নিরুপমা। এই গোষ্ঠীতে মানে ওদের ফ্যামিলিতে এত শৌখিন নাম এর আগে কেউ শোনেনি। ইউজুয়ালি নাম হতো সব ঠাকুর দেবতার নামে, গণেশ, কার্তিক, পার্বতী, ইউ গেট দি আইডিয়া। তো এখন সেই নিরুপমার বিয়ের প্রপোজাল এসেছে। ওর বাবা রামসুন্দর মিত্র অনেক খুঁজেছেন, কিন্তু পাত্র আর কিছুতেই মনের মতো হয় না। ফাইনালি মস্ত এক রায়বাহাদুরের বাড়ির একমাত্র ছেলেকে খুঁজে বের করেছেন। যদিও রায়বাহাদুরের পৈতৃক বিষয় সম্পত্তি এখন অনেকটাই কমে এসেছে, বাট স্টিল বনেদি ঘর বলে কথা, বিগ নেম। কিন্তু একটা প্রবলেম ছিল। বর পক্ষ থেকে স্ট্রেট অ্যাওয়ে 10,000 টাকা পণ মানে ডাওরি, আর তার সাথে অনেক দান সামগ্রী চেয়ে বসল। 10,000 রুপিজ। রামসুন্দর এক মুহূর্ত না ভেবে হ্যাঁ বলে দিলেন। এমন একটা পাত্র কোনোভাবেই হাতছাড়া করা যায় না। কিন্তু টাকাটা জোগাড় হবে কোত্থেকে? জমি জমা বাধা দিয়ে কিছু বিক্রি করে অনেক চেষ্টা করেও স্টিল 6 to 7,000 টাকা বাকি। আর এদিকে বিয়ের দিনও একদম কাছে চলে এসছে। ফাইনালি বিয়ের দিনটা এসেই গেল। একজন লোক অমচং হাই ইন্টারেস্টে বাকি টাকাটা ধার দিতে রাজি হয়েছিল, কিন্তু ইন দ্য লাস্ট মোমেন্ট সে আর এলো না। ব্যাস, বিয়ের আসরে একটা তুমুল গোলযোগ, কমপ্লিট কেয়স শুরু হয়ে গেল। রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাত পা ধরে বললেন, শুভ কাজটা হয়ে যাক স্যার, আমি প্রমিস করছি আমি আপনার সব টাকা শোধ করে দেব। কিন্তু রায়বাহাদুর ছিলেন অন্য ধাতুতে করা। সাফ বলে দিলেন, টাকা হাতে না পাইলে আমার ছেলে বিয়ের আসরই বসবে না। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাড়ির ভেতরে মেয়েদের মহলে কান্নার রোল পড়ে গেল। আর এই সব কিছুর মূলে যে সেই নিরুপমা, সে লাল চেলি পরে, গয়না পরে, কপালে চন্দন লেপে একদম চুপ করে বসে আছে। তার ফিউচার ফাদার ইন লয়ের বাড়ির উপর যে তার খুব একটা ভক্তি বা ভালোবাসা জন্মাচ্ছে, এমনটা কিন্তু বলা যায় না। ঠিক সেই সময় একটা অদ্ভুত সুবিধা হয়ে গেল। বর হঠাৎ করে তার বাবার অবাধ্য হয়ে উঠল। সে বাবাকে সোজাসুজি বলে বসলো, এইসব কেনা বেচা দরদামের ব্যাপার আমি বুঝি না, আমি বিয়ে করতে এসেছি, বিয়ে করেই যাব। বাপ তো রেগে আগুন, যাকে দেখছেন তাকেই বলছেন, দেখেছেন মাসাই আজকালকার ছেলেদের ব্যবহার। দু একজন বয়স্ক লোক ছিল আশেপাশে, তারা সাপোর্ট দিয়ে বলল, শাস্ত্র শিক্ষা, নীতি শিক্ষা এসব তো আর নেই, তাই তো এমন হচ্ছে। নিজের ছেলের মধ্যেই মডার্ন এডুকেশনের এই বিষময় ফল দেখে রায়বাহাদুর একেবারে হাল ছেড়ে দিয়ে বসে পড়লেন। বিয়েটা হলো, কিন্তু কেমন যেন একটা বিষণ্ণ নিরানন্দ ভাবে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় নিরুপমাকে বুকে জড়িয়ে ধরে রামসুন্দর আর চোখের জল আটকাতে পারলেন না। নীরু ফিসফিস করে জিজ্ঞেস করল, ওরা কি আর আমাকে আসতে দেবে না বাবা? রামসুন্দর চোখ ভয়েসে বললেন, কেন আসতে দেবে না মা, আমি তোকে আনতে যাব। আর রামসুন্দর যেতেন, প্রায়ই মেয়েকে দেখতে যেতেন, কিন্তু বেহাই বাড়িতে তার কোনো সম্মান, কোনো প্রতিপত্তি ছিল না। বাড়ির চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখত। কোনোদিন হয়তো বাইরের একটা আলাদা ঘরে ফর জাস্ট 5 মিনিটস মেয়ের সাথে দেখা করার পারমিশন পেতেন, আবার কোনোদিন সেটাও হতো না। এই অপমান আর কতদিন সহ্য করা যায়? রামসুন্দর ঠিক করলেন, যে করে হোক টাকাটা শোধ করে দিতেই হবে। কিন্তু মাথায় যে ঋণের বোঝা চেপেছে, সেটা সামলানোই তো কঠিন। সংসারের খরচে মারাত্মক টানাটানি চলছে। পাওনাদারদের এড়িয়ে চলার জন্য রোজ নানা রকম ছোটখাটো কৌশল করতে হচ্ছে তাকে। আর ওদিকে শ্বশুরবাড়িতে উঠতে বসতে নিরুপমাকে খোঁটা শুনতে হয়। নিজের বাপের বাড়ির নিন্দা শুনে দরজা বন্ধ করে কাঁদাটা তার ডেইলি রুটিনের মধ্যে দাঁড়িয়ে গেছে। বিশেষ করে শাশুড়ির রাগ তো কিছুতেই কমে না। যদি কোনো প্রতিবেশী বলতো, আহ কি সুন্দর দেখতে বউটা, মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায়, শাশুড়ি সঙ্গে সঙ্গে ঝংকার দিয়ে উঠত, সুন্দর তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি তার রূপ। এমনকি নিরুপমার খাওয়া পড়ারও কোনো যত্ন হতো না। যদি কোনো দয়ালু প্রতিবেশী বলতো যে বৌমার যত্ন হচ্ছে না, শাশুড়ি বলতো, ওই ঢের হয়েছে। মানেটা পরিষ্কার, বাপ যদি পুরো দাম দিত, মেয়েও পুরো যত্ন পেত। সবাই এমন একটা অ্যাটিটিউড দেখাতো, যেন নিরুপমার ওই বাড়িতে কোনো অধিকারই নেই, যেন সে চিটিং করে ঢুকে পড়েছে। বোধহয় মেয়ের এই অনাদর আর অপমানের খবর রামসুন্দরের কানে পৌঁছেছিল, তাই শেষমেশ নিজের বসত বাড়িটা বিক্রি করার চেষ্টা করতে লাগলেন। কিন্তু নিজের ছেলেদের যে তিনি গৃহহীন করতে চলেছেন, এই কথাটা তাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। প্ল্যান ছিল বাড়ি বিক্রি করে সে টাকা দিয়ে ধার শোধ করবেন, আর তারপর ওই একই বাড়ি ভাড়া নিয়ে থাকবেন। এমনভাবে চলবেন যাতে তার মৃত্যুর আগে ছেলেরা কিছু জানতে না পারে। বাট সিক্রেটস ডোন্ট স্টে সিক্রেটস। ঠিকই জানতে পারল ছেলেরা। সবাই এসে পাপার পায়ে কেঁদে পড়ল। বিশেষ করে প্রথম 3 ছেলে, তারা বিবাহিত, তাদের বাচ্চা কাচ্চাও আছে। তাদের আপত্তিটা এতটাই সিরিয়াস হয়ে দাঁড়ালো যে বাড়ি বিক্রিটা বন্ধ করতে হলো।
তখন রামসুন্দর বিভিন্ন জায়গা থেকে অনেক হাই ইন্টারেস্টে অল্প অল্প করে ধার করতে শুরু করলেন। অবস্থা এমন হলো যে সংসারের রোজকার খরচ চালানোই প্রায় অসম্ভব হয়ে পড়ল। নীরু বাবার মুখ দেখি সব বুঝতে পারছিল। বাবার পাকা চুল, শুকনো মুখ, আর সবসময় একটা সংকুচিত ভাব, দারিদ্র্য আর দুশ্চিন্তা যেন সারা মুখে ছাপ ফেলে গেছে। বাবার কাছে যখন বাবা অপরাধী, তখন সেই অপরাধ বোধকে লুকিয়ে রাখা যায়? রামসুন্দর যখন বেহাই বাড়ির পারমিশন নিয়ে কিছুক্ষণের জন্য মেয়ের সাথে দেখা করতে আসতেন, তার সেই জোর করে আনা হাসি দেখলেই বোঝা যেত ভেতরটা কি ভীষণভাবে ফেটে যাচ্ছে। বাবার এই কষ্ট দেখে নিরুপমাও আর থাকতে পারছিল না। বাবার কাছে যাওয়ার জন্য সে ছটপট করতে শুরু করল। একদিন রামসুন্দরকে দেখেই বলল, বাবা, আমাকে একবার বাড়ি নিয়ে যাও। রামসুন্দর শুধু বললেন, আচ্ছা। কিন্তু তার গলায় কোনো জোর ছিল না। নিজের মেয়ের ওপর একজন বাবার যে ন্যাচারাল অধিকার থাকে, সেটা যেন সে পণের টাকার বদলে বন্ধক রেখে দিয়েছে। মেয়ের সাথে দেখা করাটাও এখন ভিক্ষার মতো চাইতে হয়, আর ফিরিয়ে দিলে দ্বিতীয়বার কিছু বলার মুখ থাকে না। কিন্তু মেয়ে নিজে থেকে বাড়ি আসতে চাইলে বাবা তাকে না এনে কি করে থাকে? তাই বেহাইয়ের কাছে অ্যাপ্লিকেশন করার আগে রামসুন্দর যে কত অপমান, কত ক্ষতি স্বীকার করে ৩,০০০ টাকা জোগাড় করেছিলেন, সেই ইতিহাসটা না হয় গোপনই থাক। কয়েকটা নোট রুমালে জড়িয়ে চাদরের খুঁটে বেঁধে রামসুন্দর বেহাইয়ের কাছে গিয়ে বসলেন। প্রথমে হেসে পাড়ার গল্প শোনালেন। হরিকৃষ্ণের বাড়িতে যে একটা মস্ত বড় চুরি হয়েছে তার পুরো ডিটেল শোনালেন। নবীন মাধব আর রাধা মাধব দুই ভাইয়ের কম্প্যারিজন করে রাধা মাধবের প্রশংসা আর নবীন মাধবের নিন্দা করলেন। শহরে একটা নতুন অসুখ এসেছে, তাই নিয়ে অনেক আলোচনা করলেন। ফাইনালি হুকোটা নামিয়ে রেখে কথায় কথায় বললেন, হ্যাঁ হ্যাঁ বেহাই, সেই টাকাটা তো বাকি আছে বটে। রোজই ভাবি যাওয়ার সময় কিছু হাতে করে নিয়ে যাই, কিন্তু সময় হলেই ভুলে যাই। আর ভাই, বুড়ো হয়ে গেছি তো। এই রকম একটা লম্বা ভূমিকা করে পাঁজর থেকে ৩টে হাড় বের করে দিলেন, অ্যাজ ইফ ইট ওয়াজ নাথিং। মাত্র ৩,০০০ টাকার নোট দেখে রায়বাহাদুর অট্ট হাসি উঠলেন। বললেন, থাক বেহাই, ওতে আমার কাজ নেই। একটা বাংলা প্রবাদ কোট করে বললেন, সামান্য ব্যাপারে তিনি হাতে দুর্গন্ধ করতে চান না। এই ঘটনার পর মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাবটার মুখ ফুটে বেরোয় না। রামসুন্দর শুধু ভাবলেন, ওইসব ফর্মাল সম্পর্কের সংকোচার তাকে মানে না। অনেকক্ষণ চুপ করে থেকে শেষে খুব আস্তে করে কথাটা তুললেন। রায়বাহাদুর কোনো কারণ না দেখেই বলে দিলেন, সে এখন হচ্ছে না। এই বলে অন্য কাজের অজুহাতে উঠে চলে গেলেন। রামসুন্দর আর মেয়ের কাছে মুখ দেখাতে পারলেন না। কাঁপতে থাকা হাতে নোটগুলো আবার চাদরের খুঁটে মেধে বাড়ির দিকে রওনা দিলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সব টাকা শোধ করে আনহেসিটেটিংলি মেয়ের ওপর নিজের অধিকার দাবি করতে পারবেন, ততদিন আর বেহাই বাড়িতে পা রাখবেন না। অনেক দিন কেটে গেল। নীরু বাবার কাছে লোক পাঠায়, কিন্তু রামসুন্দরের দেখা নেই। শেষে অভিমান করে লোক পাঠানোও বন্ধ করে দিল। তখন রামসুন্দরের মনে খুব কষ্ট হল, কিন্তু তিনি গেলেন না। আশ্বিন মাস এলো। পূজার সময় রামসুন্দর বললেন, এবার পূজার সময় মাকে ঘরে আনবই, না হলে আমি, বলে খুব বড় একটা শপথ নিলেন। পঞ্চমী বা ষষ্ঠীর দিন আবার চাদরের খুঁটে কয়েকটা নোট বেঁধে বেরোলেন। তার ৫ বছরের নাতি এসে বলল, দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছ? অনেক দিন ধরেই তার একটা ঠেলা গাড়িতে চড়ে হাওয়া খাওয়ার শখ, কিন্তু সেটার পূরণ হচ্ছে না। ৬ বছরের নাতনি এসে কেঁদে বলল, পূজার নিমন্ত্রণও খেতে যাওয়ার মতো তোর একটা ভালো জামা নেই। রামসুন্দর এসব জানতেন। তামাক খেতে খেতে এ নিয়ে অনেক ভেবেছেন। রায়বাহাদুরের বাড়িতে যখন পূজার নেমন্তন্ন হবে, তখন তার বাড়ির বউরা সামান্য গয়না পড়ে গরিবের মতো যাবে, এই চিন্তাটা তাকে অনেকবার কষ্ট দিয়েছে। কিন্তু দীর্ঘশ্বাস ফেলা ছাড়ার কোনো ফল হয়নি। এই রকম একটা অভাবের সংসারের কান্না কানে নিয়ে বৃদ্ধ বেহাই বাড়িতে ঢুকলেন। কিন্তু আজ তার মধ্যে সেই আগের সংকোচটা নেই। দারোয়ান বা চাকরদের মুখের দিকে সেই সলজ্জ ভয় পাওয়া দৃষ্টিটাও নেই, যেন নিজের বাড়িতেই ঢুকছেন। শুনলেন রায়বাহাদুর বাড়িতে নেই, কিছুক্ষণ ওয়েট করতে হবে। মনের আনন্দ আর ধরে রাখতে না পেরে রামসুন্দর সোজা মেয়ের কাছে চলে গেলেন। মেয়েকে দেখে আনন্দে তার দু চোখ দিয়ে জল পড়তে লাগল। বাবাও কাঁদছে, মেয়েও কাঁদছে, কেউ কোনো কথা বলতে পারছে না। কিছুক্ষণ পর রামসুন্দর বললেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো প্রবলেম নেই। ঠিক সেই সময় রামসুন্দরের বড় ছেলে হরমোহন তার দুটো ছোট ছেলেকে নিয়ে হুট করে ঢুকে ঘরে ঢুকল। বাবাকে দেখেই বলল, বাবা, তাহলে তুমি এবার আমাদের পথে বসালে? রামসুন্দর সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বললেন, তোদের জন্য কি আমি নরকে যাব? আমাকে তোরা আমার প্রতিজ্ঞা রাখতে দিবি না? রামসুন্দর বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন। ছেলেদের কাছ থেকে ব্যাপারটা লুকানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তারা জেনেই গেছে। এটা দেখে তিনি তাদের উপর প্রচণ্ড রেগে গেলেন।
তার নাতিটা তার দুটো হাঁটু শক্ত করে জড়িয়ে ধরে মুখ তুলে বলল, দাদু, আমাকে গাড়ি কিনে দিলে না? মাথা নিচু করে থাকা রামসুন্দরের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ছেলেটা নিরুপমার কাছে গিয়ে বলল, পিসিমা, আমাকে একটা গাড়ি কিনে দেবে? নিরুপমা মুহূর্তের মধ্যে পুরো ব্যাপারটা বুঝে গেল। সে বাবাকে বলল, বাবা, তুমি যদি আর একটা পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না। এই আমি তোমার গা ছুঁয়ে বললাম। রামসুন্দর চমকে উঠে বললেন, ছি মা, অমন কথা বলতে নেই। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাবার অপমান আর তোরও অপমান। নীরু দৃঢ় গলায় বলল, টাকা দিলে তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি শুধু একটা টাকার থলি যে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম? না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এই টাকা চান না। রামসুন্দর অসহায়ভাবে বললেন, তাহলে ওরা তোকে যেতে দেবে না মা? নীরু শান্তভাবে উত্তর দিল, না দিলে কি করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর কাঁপতে কাঁপতে নোট বাঁধা চাদরটা কাঁধে তুলে নিলেন, আর একবার চোরের মতো